আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যে প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো, সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কতদূর এগোলো সেটা একটা। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন। সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা? দেখুন, জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে। জোট বলতে যারা 15 বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে, এই আলোচনাও আছে, শোনা যাচ্ছে। সো যেই 63টা আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি। মানে আলোচনা তো ঠিক না, জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে, বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে, সেটা দেখবে বিএনপি। সো আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এক হচ্ছে যে এত বড় একটা দল, প্রতিটি আসনে মানে কি বলবো 10 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, এরকমও আছে 3-4 জন তো অন অ্যান অ্যাভারেজ, কিন্তু 10-12 জন প্রত্যাশী এমনও আছে। সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ, রিয়েলি ভেরি টাফ। সো তারপরেও তো এই বাছাইটা করতে হয়। সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না। 300-র মধ্যে আমি কতজনকে, 300 জনকে দিতে পারবো, এর বেশি তো আমি দিতে পারবো না, কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে, এগুলো বলা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতাকর্মীরা আবেগের বশে হয়তো করছে, তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে। এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, তাই না? সেটাও আমাদের সম্মান করতে হবে। একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি? এটা না আজকে মাত্র মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত সম্ভাব্য তালিকা, প্রাথমিক তালিকা। তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। আর 63টা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই। সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট। আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি 5% বিএনপি রাজি হয়, যেহেতু শাহেদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন, 5% যদি 10 জন, তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে। সো এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার আর বাইরেও যেসব আসনে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব আছে ওগুলোর ভার্ডিক্ট অপেক্ষা করছে, সেগুলো আমার আসলেও ভার্ডিক্ট অপেক্ষা করছে, আসনটা ভার্ডিক্ট অপেক্ষা করছে। আমি স্টিল বিশ্বাস করি যে শি ইজ কামিং। আমি জানি বাগেরহাট 2-এর একজন ওনার আসনে মানে একেবারে নিশ্চিত প্রার্থী, কিন্তু ওনারটা ওই দ্বন্দ্বের কারণে আটকে আছে। তো এরকম নানা আমার সীমানা নিয়ে এখনো দ্বন্দ্ব। বিএনপি সংস্কার চাইছেন এবং বিএনপি নির্বাচনের জন্য যে আসলে প্রস্তুতি, সেখানে এখন পর্যন্ত যে মত পার্থক্য থেকে গেছে তার জন্য দায়ী, যেটা একটু আগে জনাব মান্নান বলছিলেন, সেটার ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনি 19 দফা বলেন, ভিশন 2030 বলেন, 31 পয়েন্টস বা 31 দফা বলেন, এই সব কিছু বিএনপি দিয়েছে। এখন নোট অফ ডিসেন্টকে যদি আপনি প্রতারণামূলকভাবে মানুষকে ভুল বোঝাতে চেয়ে আপনি যদি এটাকে বলেন যে বিএনপি সংস্কার চাইছে না, আপনি এটা বলতে পারেন, কিন্তু মানুষ কিন্তু বোঝে। 1, 2 হলো নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতের তরফ থেকে এসছে, সব দল থেকে এসছে, এক এক দল এক এক দিকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমি শুধু একটা উদাহরণ দিই, আমাদের দ্বিতীয় যেই ধারাটি পরিবর্তনের কথা বলা হয়েছে
বাংলাদেশি জাতীয়তাবাদ সংক্রান্ত, সেখানে 3টা দল নোট অফ ডিসেন্ট এসছে 3 রকম ভাবে। এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে। সো নোট অফ ডিসেন্ট মানে সংস্কার না চাওয়া বিষয়টি তেমন নয়, অথবা গণভোট এবং নির্বাচন একসাথে হোক সেটা চাওয়া মানে সংস্কার না চাওয়া তাও কিন্তু নয়। কিংবা 270 দিনের মধ্যে, কার্যদিবসের মধ্যে সংস্কার বাস্তবায়ন না হলে অটো বাস্তবায়িত হয়ে গেছে বলে ধরে নেয়া, এটাও সংস্কারকে না বলা নয়। আমি বরং আপনাকে একটা ছোট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি। ধরুন এই যে 84টা দফা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমরা ভুলেই যাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগ এখন কোভিডকালীন সময়ের চেয়েও নিচে নেমে গেছে। আমরা ভুলেই গেছি যে 300-র উপরে গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়েছে গত 1 বছরে। আমরা ভুলেই গেছি যে 360টার উপরে মব হয়েছে 365 দিনের মধ্যে। আমরা এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা এখন মানে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী মেয়াদ, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এগুলো নিয়ে খুব ব্যস্ত। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টা সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল 18টিকে। এটা দৈনিক সমকালের একটা রিপোর্ট। তার মধ্যে থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য মাত্র 8টা প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, তার একটাও বাস্তবায়ন হয়নি। 3টা আংশিকভাবে হয়েছে। সেই 3টা কি কি? মহাসড়কে ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার, নাগরিকের পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার এবং সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা। এই 3টা আংশিকভাবে হয়েছে। কোথায় 208 আর কোথায় আশু বাস্তবায়নযোগ্য 18? তার মধ্যে মাত্র 3টা। সো আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন? পণ্ডিতরা একরকম বোঝে সংস্কার, যারা দলের স্বার্থে সংস্কারকে ব্যবহার করতে চায়, যে যত দেরিতে হয় সংস্কার বা বিচারের জজবা তুলে নির্বাচনটাকে যত পিছানো যায় তাতে আমার হয়তো 2টা সিট বেশি হইলো বা কম হইলো, দলীয় স্বার্থে যারা এটাকে দেখে তারা সংস্কার একভাবে বুঝে। আমি তো গ্রামের একেবারে কৃষক, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, টেম্পু চালক বা আপনার অটোরিকশা চালক, তাদের সঙ্গে যখন কথা বলি, আমি বলি আপনারা পরের সরকারের কাছে কি চান? তারা বলে আমরা সস্তায় চাল চাই, আমরা প্রতিটা জিনিস যেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হয় আমরা কিনতে পারি না, নিত্য পণ্য, সেটা আমরা কম দামে পেতে চাই। আমরা চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার সব সময় থাকবেন, আমরা চাই ওষুধগুলা যাতে পাওয়া যায়, আমরা চাই আমার বাচ্চাটার পড়াশোনার খরচটা যেন কম হয়, উল্টো যেন আমি মানে যদি মানে কিছু ভর্তুকি বা যেটাকে বিএনপি যেটা শুরু করেছিল, শাসনের মূল কথা যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রীয় ভবন থেকে বেরিয়ে আসার কথা, সেগুলোর ক্ষেত্রে কি আসলে বাধা থেকে যাচ্ছে না অনেক ক্ষেত্রেই? একদম না মঞ্জুর। আপনি বলেন তো, এই যে মূল কি পয়েন্টগুলো আপনি বললেন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য, বিএনপি কি সবগুলো জায়গায় সংস্কারের কথা বলে নাই? তার 31 দফাতেই তো সে বলেছে। আমি একটা উদাহরণ দিই, পৃথিবীর কোথাও আছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হইতে পারবে না? এটা বাংলাদেশে করা হচ্ছে এবং বিএনপি এটা মেনে নিয়েছে। বিএনপির এত বড় একটা কম্প্রোমাইজ বলেন, সমঝোতা বলেন, মিউচুয়ালে আসা বলেন, এটাকে আপনি ছোট করে দেখবেন কেন? এটা তো বিএনপির ভীষণ ইতিবাচক একটা দিক। আবার আপনি চিন্তা করেন, আমরা যখন বলছি আমরা ডেপুটি স্পিকার করব বিরোধী দল থেকে, আমরা যখন বলছি সংসদীয় 5টা ইম্পর্টেন্ট কমিটির প্রধান আমরা বিরোধী দল থেকে করব, আপনি কি এগুলোকে বিএনপি ক্রেডিট দেবেন না? 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাট বিএনপি তো বলেছে যে তারা 70 অনুচ্ছেদ উঠিয়ে দেবে 4টা জায়গা ছাড়া। তো এগুলোকে আপনি সমঝোতার মনোভাব বলবেন না? এগুলোকে আপনি সংস্কারের প্রতি হ্যাঁ বলবেন না? এখন যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল চাইছে তার ভোটটা কতটা বাড়িয়ে অন্যের ভোট কতটা কমানো যায়। এই কারণে প্রতারণার আশ্রয় নেওয়া বলেন, মিথ্যার আশ্রয় নেওয়া বলেন, সেটা নেওয়া হচ্ছে। এটা দুঃখজনক। জি, আমি কি যোগ করব একটু? মানে উনি কথা বললে এত মধুর করে কথা বলেন, আমি শুনতেই থাকি। আমি একটু যোগ করি কি, সেটা হলো এই যে বিএনপি সংস্কার বিরোধী দল, এই যে প্রচারণা, সেটা খুব সংঘবদ্ধভাবেই করা হয়েছে। এই কারণে করা হয়েছে, ধরুন মান্নান ভাইদের তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, যতটুকু হয়েছে বিএনপির সাথে থেকেই হয়েছে।
আমি অনেক কথা বলতে পারি বাইরে থেকে, যদি আমি যতক্ষণ না পর্যন্ত আমি সেই সংসারটা চালাই, আমার পিতার প্রতি আমার অনেক আক্ষেপ ছিল যে উনি সবকিছু ঠিক মতো মানে করছেন না, উনি কেন আমাকে ঈদের দিনে নতুন জামা দিচ্ছেন না এটা। কিন্তু যিনি পিতা, আমি তো এখন পিতা হওয়ার পরে বুঝি যে ঈদের দিনে আমারও নতুন জামা, কিন্তু আমারটা আমি কিনি না, আমার সবসময় যে দিতে পারি এমন না। আমি বলছি, আমাকে রিপ্রেজেন্ট করে বলছি, বাংলাদেশের যে 18 কোটি জনগোষ্ঠী, তাদের যারা সংসারটা চালায় তারা জানে এটা ঝুঁকি কোথায়, এটা ঝামেলা কোথায়। এখন একটা উদাহরণ দেই, সংস্কার না, কারণ হলো যে ধরেন পিএসসি কিংবা ওই ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে কেন দেয়া হচ্ছে না, এইসব জায়গায় ছোটখাটো জায়গাগুলোতে সামনে এনে ওনারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না। এখন বাংলাদেশের মতো একটা জায়গায় আমি যে কথাটা বারবার বলছি, 18 কোটি মানুষের দেশে মানুষ যখন কাউকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, মনে হয় একটা সুপারম্যান নির্বাচিত করছে যে আমার সব সমস্যা সমাধান করে দিবে। তার হাত পা বেঁধে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য, মানে আমি রাস্তার মানুষ হিসেবে চাইতেই পারি, ছোট বালক হিসেবে আমি চাইতেই পারি যে ঈদের দিন আমার বাবা আমার জন্য ল্যাম্বরগিনি গাড়ি কিনবেন, কিন্তু যিনি বাবা উনি তো বুঝবেন যে তার ক্যাপাসিটি কত। ইসলামী ব্যাংক ছোট্ট একটা প্রতিষ্ঠান, ওনারা ওয়েলফেয়ার রাজনীতি করেন, সেইখানে নন জামাতি 450 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আরো 550 জনকে বাইরে রাখা হয়েছে। এখন আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকে নন জামাতি প্রশাসক নিয়োগ করতে হবে, এটা একটা সংস্কারের বিষয়, ওনারা মানবেন কিনা? সেইখানে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, সেইখানে আমি হাত পা বেঁধে দিয়ে বলবো যে আমার সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে বিরোধী দল থেকে, জামাত থেকে, ওখান থেকে লোকজন বসাইতে হবে, তারপর আমি রাষ্ট্র পরিচালনা করব। এটা চাওয়া যেতে পারে। একজন ক্ষুদ্র বাচ্চা, নাবালক বাচ্চা হিসেবে আমি আমার সংসারে বলতে পারি যে আমার এখানে এই থাকবে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণকে একটা অন্যতম বড় সমস্যা হিসেবে ছিল না গত 15 বছর? 15 বছরের সমস্যা, জি সুযোগ 15 বছরের সমস্যা ছিল, এটা ছিল, কিন্তু আপনাকে এর সাথে তো অনেকগুলো বিষয় ছিল। আপনাকে 15 বছরের সমস্যা ছিল, এই কারণে শেখ হাসিনা মাফিয়া হয়েছে, মানুষ চাকরি বাকরি পায় নাই, এখন কি পাচ্ছে কিনা? ডক্টর ইউনূসের গত 1 বছরের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যেই স্বচ্ছতা মেনটেন করে নিয়োগ দেওয়ার কথা আপনারা বলছেন, যেটা মানুষ নির্বাচিত করবে একটা সরকারকে, সেটা যেই সরকার হোক, জামাত ইসলামের ক্ষমতায় যেতে পারে, এনসিপিও যেতে পারে, বিএনপিও যেতে পারে, মানুষ নির্বাচিত করে যাদেরকে এইসব রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য দায়িত্ব দিচ্ছে, তাদের হাত পা বেঁধে দেওয়ার যে বিষয়, আপনি চাচ্ছেন এমন একটা সরকারের থেকে, যেই সরকার নির্দলীয় সরকার, কিন্তু গত 14 মাসে তারা এই এক্সাম্পলগুলো ক্রিয়েট করতে পারেনি, সেইটা আপনি চাচ্ছেন একজন নির্বাচিত সরকারের কাছ থেকে। এটা কি স্ববিরোধিতা নয়? নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে কি বেশি প্রত্যাশা করাও স্বাভাবিক নয়? অবশ্যই, আমি সেই জন্য বলছি, আপনার যখন প্রত্যাশাটা বেশি, তখন যিনি কিংবা যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে হাত পায়ে দড়ি বেঁধে আপনি বলবেন সাঁতার কাটো, এবং সাঁতার কাটতে কাটতে যদি তিনি হোঁচট খান, বলবেন যে উনি ব্যর্থ গভর্নমেন্ট, ওনার পদত্যাগ। যেটা আমি জানি জামাত ইসলামের একটা পরিকল্পনা আছে, যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে 3 বছর পর, ব্যর্থ গভর্নমেন্টের তকমা দিয়ে এবং সংস্কার বিরোধী তকমা দিয়ে জুলাই সনদ মানছে না, এটা আরেকটা অলরেডি জামাত ইসলাম বলছে যে এগুলো হচ্ছে যে ভয়, শঙ্কা। আব্দুল্লাহ তাহের বললেন না যে বিএনপির একটা খায়েশ আছে নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য। সো এইসব ইস্যুগুলাকে যেন জিয়ে রাখা যায়, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকারকে চাপতে ধরা যায়, সেজন্য গ্রাউন্ড রেডি করার একটা প্রস্তুতি হচ্ছে বলে আমি মনে করি। ডক্টর মান্নান, আমি একটা লাইন একটু যুক্ত করি, একটু পরে আসি আপনার কাছে, ডক্টর মান্নানের কাছে। আমি গতকালকেই দেখছিলাম যে জামাতের থেকে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে বিরোধী দল থেকে দেয়া হয়। আমি জানি না আপনারা কি নিউজটা দেখেছেন? এরকম কিছু, ওনাদের তো দাবি দেওয়ার শেষ নাই। যদি এরকম হয়, শেষমেশ দাবি যেতে যেতে হয় যে প্রধানমন্ত্রীও বিরোধী দল থেকে হবেন, এটা কি আসলে মানবার মতো? এবং এটা না মানলে আপনি সংস্কারের বিপক্ষে, তাই কি বলা যায়? ভাই বলছেন যে বিএনপি সংস্কার করবে, এটা মানুষ বিশ্বাস করে না। এটা যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে তো মানুষ বিএনপিকে ভোট দেবে না। আর মানুষ যদি বিএনপিকে ভোট না দেয়, জামাতকে বিশ্বাস করে, মানুষ জামাতকে ভোট দেবে। তাহলে তো আর কোনো প্রবলেমই নাই, প্রবলেম ইজ ওভার। জামাত ক্ষমতায় যাবে, মানুষ যদি জামাতকে ভোট দেয়, তারপরে যে যে সংস্কার তারা যেখানে যেখানে করতে চায় ওনারা করবে। ভোট নিয়ে নেওয়ার ভিতরে পার্থক্য আছে না, তাহলে তো সেই চাপ আপনারা সরকারের উপর জারি রাখবেন। আচ্ছা, অনভিজ্ঞদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এটাকে না আমরা একটা গণ আন্দোলন বলছি, যে আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না। আমি কি পথে নামি নাই? আমার এই মান্নান ভাই কি এটা অস্বীকার করবেন যে 2 থেকে 5, আপনি তো আমার সাথে, আপনিও ছিলেন,
আমরা কি পথে ছিলাম না শাহেদ আলম ভাই? 14 ইলেকশনে এই চ্যানেল 24 এ মাজুদুল মতিনকে সাথে আমি লাইভে দেখিয়েছি কিভাবে অফকোর্স কিনা। তো এইগুলোকে আপনারা আমি বলছি ফাইনালি যেটা হয়েছে আচ্ছা, ওটা শেষ করেন। এটা তো একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে, এটা তো একদিনের আন্দোলন না। আইএমএফ তার লোন বন্ধ করে দিয়েছে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা লোনের কিস্তি ছাড় করবে না। আইএমএফ কি বিএনপির বুদ্ধিতে চলে? এই প্রশ্ন তো আমি রাখতেই পারি আমার ভাইয়ের কাছে। বিএনপির হাতে 1.5 শতাধিক মারা গেছে। আমি জানি না ভাই এই তথ্য কোথায় পেয়েছেন, তবে আমি যেহেতু আমি ধরে নিচ্ছি সঠিক তথ্য বলছেন, অন্তর্কোন্দলের কথা বলছি। হ্যাঁ, অন্তর্কোন্দলে আমি এই তথ্য সঠিক ধরে প্রশ্ন রাখছি। বাংলাদেশে তো একটি সরকার আছে বর্তমানে, সেই সরকারটি কি করছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লাউড অ্যান্ড ক্লিয়ারলি, একবার না 1 লক্ষ বার যখনই বক্তব্য দিয়েছেন বলেছেন, আমি কোনো দলীয় পরিচয় শুনতে চাই না, মানব না। যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে ধরতে হবে, ধরা হোক। দল তার ব্যবস্থা নিয়েছে। সরকার কি করেছে? সরকার যদি ব্যবস্থা নিত তাহলে আমি বিএনপির কথা বলছি না, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই জায়গায় এসে দাঁড়ানোর কথা না।